আসসালামু আলাইকুম এভরিওয়ান। তোমাদের স্যার ভালো আছেন? হ্যাঁ আছি আলহামদুলিল্লাহ। তোমরা ভালো আছো? স্যার ভালো। যাক আলহামদুলিল্লাহ। তো তোমাদের আজকে আমি ইকোনমিক্স এর 12তম ক্লাস নিব বাজারের উপরে আজকে চতুর্থ অধ্যায় বাজারের উপরে আজকে সেকেন্ড ক্লাস। তো সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। আর সবচেয়ে বড় কথা, মহান করুণাময় আল্লাহর দরবারে হাজার শুকর, আমরা এখনো পর্যন্ত সবাই সুস্থ আছি, ভালো আছি এবং সুন্দরভাবে ক্লাসগুলো করতে পারছি। সো তার কাছে হাজার শুকরিয়া জ্ঞাপন করছি। তোমরা একজন একটু রেসপন্স করো, স্লাইড দেখা যাচ্ছে কিনা অথবা শব্দ শোনা যাচ্ছে কিনা, রেসপন্স করো একজন। জি স্যার। যাই হোক, আজকে আমরা চলে যাচ্ছি আমাদের লেকচারে। বইয়ের তথ্যসূত্র যেটা বলছি, যে অলরেডি আমরা জেনে গেছি কোন কোন বই আমরা ইউজ করব, ঠিক আছে। তারপর একটা রিভিউ করে নিই যে যে বইগুলো আমাদেরকে ইউজ করতে হবে। রণজিৎ কুমার নাসারের বই, হাসান বুক হাউস। ইউ উড লাইক টু সি দ্য কভার পেজ অফ দ্যাট বুক। আক্তার স্যারের বই অর্থনীতি প্রথম পত্র, অ্যাঞ্জেল পাবলিকেশন। আপনারা সবাই এই বইয়ের যে কভার পেজ আছে সেটা দেখতে পাচ্ছেন। সো আজকে লেকচার নাম্বার 12, অধ্যায় 4, বাজার নিয়ে আমরা কাজ করব। বাজারের আজকে দ্বিতীয় লেকচার, বাজার। সো গত ক্লাসে বাজারের ধারণা এবং বাজারের শ্রেণী বিভাগগুলো আমরা ইলাবোরেটলি পড়েছি, ঠিক আছে। বাজারকে কয় ভাগে ভাগ করা যায় আমি আর ওদিকে যাব না, আমি ডিরেক্টলি আজকে যে আমাদের আলোচ্য বিষয় রয়েছে সেটা নিয়ে আমরা আলোচনা করব। সেটা হচ্ছে ফার্ম ও শিল্প। ফার্ম কি জিনিস সেটা নিয়ে আমরা আলোচনা করব, শিল্প কি জিনিস সেটা নিয়ে আমরা আলোচনা করব, এবং পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার কাকে বলে, পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে স্বল্পকালীন ভারসাম্য নিয়ে আলোচনা করব। স্বল্পকালে স্বাভাবিক মুনাফা, স্বাভাবিক মুনাফা, অস্বাভাবিক মুনাফা এবং যে ক্ষতির সৃষ্টি হয় সেটা নিয়ে আমরা আলোচনা করব, ঠিক আছে। স্বল্পকালে স্বাভাবিক মুনাফা, অস্বাভাবিক মুনাফা, ক্ষতি বা ক্ষতি স্বীকার করেও একটি ফার্ম কিভাবে তার কার্যক্রম চালিয়ে যাবে সেটা নিয়ে মোটামুটি আমরা আলোচনা করব, ঠিক আছে। তো এই পাঠ শেষে শিক্ষার্থীরা যা যা শিখবে বা যা যা জানবে, 1 নাম্বার হচ্ছে ফার্ম ও শিল্পের মধ্যকার পার্থক্য ব্যাখ্যা করতে পারবে। ফার্ম এবং শিল্পের মধ্যকার পার্থক্য ব্যাখ্যা করতে পারবে। নাম্বার 2, পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে ফার্মের স্বল্পকালীন ভারসাম্য ব্যাখ্যা করতে পারবে। এই ভারসাম্যের অধীনে অস্বাভাবিক মুনাফা, স্বাভাবিক মুনাফা এবং ক্ষতির যে ধারণা সেই ধারণা ব্যাখ্যা করতে পারবে, ঠিক আছে। সো আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ, তোমরা সবাই ফোকাস দিয়ে ক্লাসটা করার চেষ্টা করবে। আর যখনই কোনো জায়গায় না বুঝবে জাস্ট রেইজ হ্যান্ড করবে, রেইজ হ্যান্ড করলে আমি সাথে সাথে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে। মাত্র 10 জন উপস্থিত, আমি 11 জন উপস্থিত, এত লেট করলে কিভাবে হবে? সো ফার্ম এবং শিল্পের মধ্যকার যে পার্থক্য সেখানে আমি কথা বলছি। ফার্ম কাকে বলে একটু ভালো করে খেয়াল করো। হোয়াট ইজ ফার্ম? ফার্ম মানেটা কি? ফার্ম হচ্ছে অর্থনীতিতে সমজাতীয় দ্রব্য এবং সেবা উৎপাদনকারী কোনো একক প্রতিষ্ঠানকে ফার্ম বলে। তার মানে কি, সমজাতীয় যে সমস্ত দ্রব্য এবং সেবা উৎপাদনকারী কোনো প্রতিষ্ঠান থাকবে সেই সমস্ত প্রতিষ্ঠানকে কি বলা হয়? ফার্ম বলা হয়। যেমন একটি গার্মেন্টস কারখানা, একটি কাগজ কল হলো এক একটি ফার্ম, ঠিক আছে। সো এই যে ব্যাপারগুলো, এই ব্যাপারগুলো খুবই ইম্পর্টেন্ট, যে ফার্ম কাকে বলে, শিল্প কাকে বলে। আমি আবার বলছি, একটু ভালো করে খেয়াল করো। অর্থনীতিতে সমজাতীয় দ্রব্য ও সেবা উৎপাদনকারী কোনো একক প্রতিষ্ঠানকে ফার্ম বলা হয়। যেমন একটি গার্মেন্টস কারখানা,
একটি কাগজ কল ইত্যাদি এক একটি ফার্ম। একটু খেয়াল করো, যেমন গার্মেন্টস কারখানা, টিম সোর্সিং একটা গার্মেন্টস কারখানা, এই টিম সোর্সিং হচ্ছে একটা ফার্ম। যখন অনেকগুলো ফার্ম নিয়ে কি হয়, একটা শিল্প গঠিত হয়। টিম সোর্সিং থাকতে পারে, এমএইচ ইন্টারন্যাশনাল থাকতে পারে, তারপরে বেইজ থাকতে পারে, বিভিন্ন গার্মেন্টস কারখানা অনেকগুলো নিয়ে একটা শিল্প গঠিত হয়। এই শিল্প কার আন্ডারে কাজ করে? বিজিএমইএ, বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার অ্যাসোসিয়েশন, বিজিএমইএ। সো দেখো, অর্থনীতিতে সমজাতীয় দ্রব্য এবং সেবা উৎপাদনে নিয়োজিত সকল উৎপাদন প্রতিষ্ঠান বা ফার্মের সমষ্টিকে শিল্প বলা হয়, যেমন গার্মেন্টস শিল্প, কাগজ শিল্প ইত্যাদি। কথা বুঝেছো? যে যেখানে বুঝবে না জাস্ট আমাকে একটু নক দিবে যে স্যার এই জাতীয় বুঝতে পারছি না। সো ফার্ম মানেটা কি? একটা একক প্রতিষ্ঠানকে ফার্ম বলা হয়। যখন অনেকগুলো প্রতিষ্ঠান নিয়ে শিল্প হয়, একটি একক প্রতিষ্ঠান। বাট এখানে মনে রাখতে হবে দ্রব্য এবং সেবা উৎপাদনকারী যে ফ্যাক্টরটা রয়েছে, সেই ফ্যাক্টরটা হচ্ছে দ্রব্য এবং সেবা উৎপাদনকারী। সমজাতীয় দ্রব্য উৎপাদন করতে হবে, সমজাতীয় সেবা উৎপাদন করতে হবে। ঠিক আছে, সমজাতীয় দ্রব্য উৎপাদন করতে হবে। একটা কাগজের কল আর একটা হচ্ছে গার্মেন্টস শিল্প, গার্মেন্টস কারখানা, দুইটাকে একসাথে শিল্প বলা যাবে না। সো এখানে মেইন কথাই হচ্ছে সমজাতীয় দ্রব্য, হোমোজেনাস গুডস। চকলেট শিল্প, চিনি শিল্প, পাট শিল্প। ঠিক আছে, আর অনেকগুলা যখন ফার্ম নিয়ে একটা প্রতিষ্ঠান গড়ে উঠবে তখন সেটাকে বলা হয় শিল্প। তো আসো ফার্ম ও শিল্পের মধ্যকার পার্থক্যগুলো আমরা একটু দেখি, যে ফার্ম এবং শিল্পের মধ্যে বেসিক কি ডিফারেন্স রয়েছে। ঠিক আছে, একই ব্যবস্থাপনায় বা মালিকানায় উৎপাদনের স্বয়ংসম্পূর্ণ এক বা একাধিক প্ল্যান্ট থাকতে পারে না। এই প্ল্যান্টগুলোর সমষ্টিকে ফার্ম বলা হয়। ঠিক আছে, একই ব্যবস্থাপনায় বা একই মালিকানায় উৎপাদনের স্বয়ংসম্পূর্ণ এক বা একাধিক প্ল্যান্ট থাকতে পারে না। এই প্ল্যান্টগুলোর সমষ্টিকে ফার্ম বলা হয়। অন্যদিকে একই দ্রব্য বা সমজাতীয় দ্রব্য উৎপাদনে নিয়োজিত সকল ফার্মের সমষ্টিকে কি বলা হয়? শিল্প বলা হয়। সো একই ব্যবস্থাপনায় বা মালিকানায় উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ এক বা একাধিক প্ল্যান্ট থাকতে পারে। এই প্ল্যান্টগুলোর সমষ্টিকে ফার্ম বলা হয়। সো একটা হচ্ছে ফার্ম, একটা হচ্ছে প্ল্যান্ট, আর একটা হচ্ছে শিল্প। প্ল্যান্ট মানেটা কি? প্ল্যান্ট আগে ধারণাটা প্রত্যক্ষভাবে থাকতে হবে, নাহলে বুঝবে না যে হোয়াট ইজ প্ল্যান্ট। প্ল্যান্ট জিনিসটা কি? প্ল্যান্ট মানে কি? ধরো একটা বই, এই বই ছাপাতে দেওয়া হয়েছে। এই বইয়ের একটা জায়গায় কি করে? টাইপ করে, আরেকটা জায়গায় প্রিন্টিং করে, আরেকটা জায়গায় বই বাঁধাই করে, আরেকটা জায়গায় যে ফিনিশিং দেয়। এই যে প্রত্যেকটা আলাদা আলাদা জায়গা, যেমন বই বাঁধাই করছে সেটা হচ্ছে একটা প্ল্যান্ট, বা বই টাইপ করছে সেটা একটা প্ল্যান্ট। সো একই ব্যবস্থাপনায় বা মালিকানায় উৎপাদনের স্বয়ংসম্পূর্ণ এক বা একাধিক প্ল্যান্ট থাকতে পারে। তার মানে কি? এই ফার্মের আন্ডারে এক বা একাধিক প্ল্যান্ট থাকে। যেমন বইয়ের ফার্ম মানে কি? বইয়ের ফার্ম হতে হলে বইটাকে আগে কি করতে হবে? কম্পোজ করতে হবে। বইটাকে কম্পোজ করার পরে বইটাকে প্রিন্টিং এ দিতে হবে। বইটাকে প্রিন্টিং এ দেওয়ার পরে সেই বইটা নিয়ে তুমি কি করবে? প্রিন্টিং এর পরে কি করবে? সেটা কাটিং এ ইউনিটে পাঠাবে। কাটিং ইউনিটের পরে সেটা কি করবে? আসার পরে তুমি বাঁধাইয়ের কাজ করবে। তো এই যে এই চারটা এক একটা কি? প্ল্যান্ট। আর এই সব প্ল্যান্ট গুলোর সমষ্টিকে বলা হবে কি? ফার্ম। ঠিক আছে, ঠিক শিল্প হচ্ছে সবগুলো ফার্মের সমষ্টিকে শিল্প বলা হয়। ফার্ম একক ব্যবস্থাপনায় পরিচালিত হয়, আর শিল্প ভিন্ন ভিন্ন ব্যবস্থাপনায় পরিচালিত হয়। কেন? সকল ফার্মের সমষ্টি, এক এক ফার্ম এক একজন মেনটেন করতেছে, তাহলে শিল্প ভিন্ন ভিন্ন ব্যবস্থাপনায় পরিচালিত হয়। এরপরে হচ্ছে ফার্মের পরিধি সীমিত আর শিল্পের পরিধি ব্যাপক। ফার্মের পরিধি হচ্ছে সীমিত, শিল্পের পরিধি ব্যাপক।
তোমরা যারা যারা এখনো তোমাদের পূর্ণ নাম, রোল নাম্বার এবং সেকশন দাওনি, তারা তোমাদের পূর্ণ নাম, রোল নাম্বার, সেকশন দিয়ে দাও, যাতে তোমাদের অ্যাটেন্ডেন্সে ভবিষ্যতে কোনো সমস্যা না হয়। পূর্ণ নাম দিলে, রোল নাম্বার দিলে না, অথবা রোল নাম্বার দিলে সেকশন দিলে না, তাহলে কিন্তু এভাবে অ্যাটেন্ডেন্সটা আমি বা আমরা কেউই গণ্য করব না। সো প্রত্যেকেই পূর্ণ নাম, রোল নাম্বার এবং তোমার সেকশনটা দিয়ে দেবে চ্যাট বক্সে। সো ফার্মের পরিধি হচ্ছে সীমিত, ফার্ম স্বল্প পরিসরে কাজ করে, আর শিল্পের পরিধি হচ্ছে ব্যাপক, অনেক ব্যাপক পরিধিতে শিল্প কাজ করে। 4 নাম্বার হচ্ছে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে ফার্ম দাম গ্রহীতা হিসেবে বিবেচিত দামের উপরে যে সে কোনো প্রভাব রাখতে পারে না। পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে, পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার কাকে বলে এটা আমি আগেই বলেছি, যে বাজারে দর কষাকষির মাধ্যমে বিক্রেতা একটা নির্দিষ্ট দ্রব্য নির্দিষ্ট দামে বিক্রয় করতে ইচ্ছুক এবং ক্রেতা একটা নির্দিষ্ট দ্রব্য নির্দিষ্ট দামে ক্রয় করতে ইচ্ছুক, তাকে বলা হচ্ছে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার। সে বাজারে চাহিদা এবং যোগানের ইন্টারাকশনের মাধ্যমে দাম নির্ধারিত হয়, যে কারণে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে ফার্ম দাম গ্রহীতা হিসেবে বিবেচিত দামের উপরে সে কোনো প্রভাব রাখতে পারে না। অন্যদিকে শিল্পের ক্ষেত্রে বাজার চাহিদা এবং যোগানের ভিত্তিতে পণ্যের দাম নির্ধারিত হয়। 5 নাম্বার আসি, একচেটিয়া বাজারে ফার্ম ও শিল্পের মধ্যে কোনো পার্থক্য নেই। আর পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে ফার্ম ও শিল্পের মধ্যে পার্থক্য বিদ্যমান। এখন আসি পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে ফার্মের স্বল্পকালীন ভারসাম্য। আচ্ছা, এছাড়াও কিছু টুকিটাকি জিনিস রয়েছে, চিত্র দিয়ে আমরা দেখব যে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে ফার্মের স্বল্পকালীন ভারসাম্য। একটু খেয়াল করি, এটার আগে আমাকে জানতে হবে যে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারটা কি। যদিও আমি বলেছি একটু রিভিউ করি, যে বাজারে অসংখ্য ক্রেতা বিক্রেতা পূর্ণ মাত্রার প্রতিযোগিতায় লিপ্ত থেকে সমজাতীয় দ্রব্য ও সামগ্রী ক্রয় বিক্রয় করা হয়ে থাকে, তাকে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার বলা হয়। ঠিক আছে? তো পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে অসংখ্য ক্রেতা বিক্রেতা থাকবে, তারা দর কষাকষির মাধ্যমে সমজাতীয় দ্রব্য বা সেবা সামগ্রী সেখানে কি হবে, ক্রয় বিক্রয় করা হবে, তখন সেটাকে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার বলা হয়। এরূপ বাজারে ফার্ম কি করতে চায়, মুনাফা সর্বোচ্চ করতে চায়, কিন্তু স্বল্পকালে ফার্মের পক্ষে অনেক সময় ধনাত্মক মুনাফা স্তরে কাজ করা সম্ভব হয় না, কারণ পণ্যের মূল্য প্রদত্ত অবস্থায় কখনো কখনো এর ব্যয় অবস্থার ফার্মের প্রতিকূলে থাকতে পারে। আর পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে কিছু অনুমতি রয়েছে, এই অনুমতিগুলো গতদিন আমি আলোচনা করেছি, তারপরেও একটু বলি। পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে অসংখ্য ক্রেতা বিক্রেতা থাকবে, বাজারে সমজাতীয় দ্রব্য থাকবে, ক্রেতা ও বিক্রেতা উভয় বাজার সম্পর্কে পূর্ণ মাত্রায় জ্ঞান থাকবে, উপাদান সমূহ সম্পূর্ণ গতিশীল, বাজারে পণ্য দ্রব্যের দাম প্রায় স্থির। ঠিক আছে, দামটা স্থির থাকবে। এখন আসি পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে ফার্মের যে স্বল্পকালীন ভারসাম্য, সেই স্বল্পকালীন ভারসাম্যে তিনটি অবস্থা মূলত দেখা যায়। এক হচ্ছে বা তিন ধরনের মুনাফার সম্মুখীন হতে পারে, সেটা হচ্ছে একটা অস্বাভাবিক মুনাফা, এটা হচ্ছে সুপার নরমাল প্রফিট বা অ্যাবনরমাল প্রফিট, স্বাভাবিক মুনাফা নরমাল প্রফিট, ঋণাত্মক মুনাফা বা ক্ষতির লস। এছাড়াও আরেকটা আছে যে ক্ষতি স্বীকার করেও উৎপাদন। তো স্বল্পকালে এই জিনিসগুলা দেখা যেতে পারে। এক হচ্ছে স্বাভাবিক মুনাফা, দুই হচ্ছে অস্বাভাবিক মুনাফা, তিন হচ্ছে ক্ষতি। স্বাভাবিক মুনাফা মানে নরমাল প্রফিট, অস্বাভাবিক মুনাফা মানে সুপার নরমাল বা অ্যাবনরমাল প্রফিট, ঋণাত্মক মুনাফা বা ক্ষতি বলতে লস বোঝাচ্ছে। এখন আমরা দেখব যে পূর্ণ প্রতিযোগিতামূলক ফার্মের যে স্বল্পকালীন ভারসাম্য, সে ভারসাম্যটা কিভাবে অর্জিত হয়। আমি বারবার বলছি, এখান থেকে কিন্তু তোমাদের ইন্টারমিডিয়েটে কোশ্চেন থাকে, সো বি কেয়ারফুল হয়ে আমরা জিনিসটা করার চেষ্টা করব। তো পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে ফার্মের যে স্বল্পকালীন যে ভারসাম্য, সেই ভারসাম্যটা আমরা এখন দেখব, একটু খেয়াল করি।
ভারসাম্যের কয়টি শর্ত রয়েছে? মূলত ভারসাম্যের দুইটি শর্ত রয়েছে, প্রয়োজনীয় শর্ত এবং পর্যাপ্ত শর্ত। তাছাড়া আরেকটি শর্ত বিবেচিত হয়, সেটা হলো অতিরিক্ত শর্ত। এখন আসি পূর্ণ প্রতিযোগিতামূলক ফার্মের স্বল্পকালীন ভারসাম্য। তো প্রয়োজনীয় শর্ত বা নেসেসারি কন্ডিশন। নেসেসারি কন্ডিশনটা কি? নাম্বার 1, একটা ফার্ম ওই বিন্দুতে ভারসাম্যে উপনীত হবে যেখানে ফার্মের প্রান্তিক আয় ও প্রান্তিক ব্যয় সমান হয়। আমি আবার বলছি, একটি ফার্ম ওই বিন্দুতে ভারসাম্যে উপনীত হবে যেখানে ফার্মের প্রান্তিক আয় ও প্রান্তিক ব্যয় কি হয়? সমান হয়। তো যে বিন্দুতে প্রান্তিক আয় এবং প্রান্তিক ব্যয় সমান হবে সেই বিন্দুতে একটি ফার্ম ভারসাম্যে উপনীত হবে। ঠিক আছে, এটা হলো প্রয়োজনীয় শর্ত। এখন পর্যাপ্ত শর্ত কি বলেছি? নেসেসারি কন্ডিশন, আর এর পর্যাপ্ত শর্ত হচ্ছে সাফিসিয়েন্ট কন্ডিশন। একটু খেয়াল করি, ভারসাম্য বিন্দুতে এমসি রেখার ঢাল এমআর রেখার ঢালের থেকে বেশি হবে। অর্থাৎ ভারসাম্য বিন্দুতে এমসি রেখা এমআর রেখাকে নিজ দিক থেকে ছেদ করবে। ঠিক আছে, অর্থাৎ এমসি রেখার ঢাল এমআর রেখার ঢালের থেকে বেশি হবে। এগুলো আমি বুঝাবো, জাস্ট তোমরা ফোকাসটা করো, যে জিনিসগুলা মাথায় নিয়ে নাও, দেন আমি চিত্র দিয়ে বুঝাবো। আর অতিরিক্ত যে শর্ত রয়েছে সেই শর্তটা হচ্ছে, দাম যদি এভারেজ কস্টের সমান হয় বা গড় ব্যয়ের সমান হয় তখন স্বাভাবিক মুনাফা অর্জিত হয়। দাম যদি এভারেজ কস্টের বেশি হয় তখন অতিরিক্ত মুনাফা অর্জিত হয়। দাম যদি এভারেজ কস্টের থেকে কম হয় তাহলে ক্ষতির সম্মুখীন হয়। আর এসি গ্রেটার দেন পি গ্রেটার দেন এবিসি হলে একটি ফার্ম ক্ষতির শিকার হওয়া সত্ত্বেও উৎপাদন করবে। এখন এইটার উপরে বেস করে একটু খেয়াল করো, এই যে অতিরিক্ত শর্ত, এই চারটার উপরে বেস করে আমরা চিত্র আঁকবো। এখন তোমাদের মূল কথা থাকবে যে স্যার, প্রয়োজনীয় পর্যাপ্ত শর্ত হলেই কি ফার্ম ভারসাম্যে উপনীত হবে? হ্যাঁ, প্রয়োজনীয় এবং পর্যাপ্ত শর্ত যেই বিন্দুতে পালিত হবে সেই বিন্দুতে একটি ফার্ম ভারসাম্যে উপনীত হবে। ক্লিয়ার? এখন আমরা দেখি যে একটি ফার্ম স্বল্পকালে কিভাবে স্বাভাবিক মুনাফা অর্জন করতে পারে। একটু খেয়াল করো, এখানে ফোকাস করো। ঠিক আছে, ফোকাস করো। এটা হচ্ছে আমি অস্বাভাবিক মুনাফা বা সুপার নরমাল প্রফিট বা অ্যাবনরমাল প্রফিট। অস্বাভাবিক মুনাফা, আমরা একটু আগের স্লাইডে যাই। অস্বাভাবিক মুনাফা মানে অতিরিক্ত মুনাফা। পি গ্রেটার দেন এসি। একটু খেয়াল করো, অস্বাভাবিক বা অতিরিক্ত মুনাফা, একটু তাকাও, ফোকাস করো 3-এর 2-এ। অস্বাভাবিক বা অতিরিক্ত মুনাফা কখন হবে? যখন দামটা কি হবে? গড় ব্যয়ের থেকে বেশি হবে। তার মানে কি? সরি, তার মানে হচ্ছে গড় ব্যয়টা কি হবে? কম হবে। তাহলে এখন আমরা চিত্রটা দেখি, দেখো দুইটা অক্ষর রয়েছে, এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ। এক্স অক্ষে দাম এবং কস্ট নির্দেশিত, প্রাইস এবং কস্ট, এবং ওয়াই অক্ষে বিক্রয়ের পরিমাণ বা কোয়ান্টিটি নির্দেশিত। এখন দেখো, আমি একটা ফার্ম কখন অস্বাভাবিক মুনাফা অর্জন করবে বা অতিরিক্ত মুনাফা অর্জন করবে? যখন দাম কি হবে? গড় ব্যয় অপেক্ষা কি হয়ে থাকে? দাম গড় ব্যয় অপেক্ষা বেশি হয়ে থাকবে। দামটা বেশি হবে, গড় ব্যয়টা কম হবে। দামটা বেশি হবে, গড় ব্যয়টা কি হবে? কম হবে। এখন দেখো, এই যে দাম, এটা কিন্তু নির্ধারিত হয়ে রয়েছে। এই যে দাম পি সমান সমান এ আর সমান সমান এম আর। পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে একটি ফার্মকে কি বলা হয়? দাম গ্রহীতা। দামের উপরে সে কোনো প্রভাব বিস্তার করতে পারে না। বাজারের চাহিদা এবং যোগানের কি? চাহিদা এবং যোগানের পারস্পরিক প্রতিক্রিয়ার মাধ্যমে দামটা নির্ধারিত হয়। সো পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে এখানে দাম নির্ধারিত হয়েছে 20 টাকা। ঠিক আছে, সো আমি লম্ব ভূমি অক্ষের একটা সমান্তরাল রেখা টানলাম। এখন অস্বাভাবিক মুনাফা বা অতিরিক্ত মুনাফা হতে গেলে কি হবে? দামটা এভারেজ কস্টের থেকে বেশি হবে। সো এখানে দাম যেহেতু নির্ধারিত হয়ে গেছে,
সো অবশ্যই এভারেজ যে কস্টটা আছে দামের থেকে কম হবে। আর তাহলে এর থেকে আমি নিচের দিকে একটা বিন্দু এফ টানলাম, এখান থেকে এরকম ইউ আকৃতির আমি একটা কি রাখলাম, এসি কার্ভ রাখলাম। একটু খেয়াল করো, একটু ভালো করে খেয়াল করো। আর এই যে এসি রেখা আছে, এই এসি রেখার সর্বনিম্ন একটা বিন্দু আছে, একটু খেয়াল করো। এসি রেখার সর্বনিম্ন একটা এসি রেখার সর্বনিম্ন একটা বিন্দু আছে, একটু খেয়াল করো। এই যে এসি রেখার যে সর্বনিম্ন একটা বিন্দু আছে, এই বিন্দুতে কি করতেছে, এই বিন্দুতে এসি রেখার সর্বনিম্ন বিন্দু দিয়ে কে যাবে, এইভাবে এমসি চলে যাবে এবং সেটা ই বিন্দু হয়ে উপরে উঠবে। এখন তোমরা কি আমার কথা বুঝতে পারছো? হ্যাঁ স্যার। যে জায়গায় বুঝবে না সাথে সাথে আমাকে নক করবে, ঠিক আছে? ওকে তো এসি রেখার এই যে সর্বনিম্ন বিন্দু দিয়ে এমসি যাবে। এখন দেখো, একটু খেয়াল করো সবাই, যে আমরা বিন্দু কয়টা পারলাম, দুইটা, ই এবং এফ। এখন আমার ভারসাম্য বিন্দু কোনটা, এটা আগে আমাকে বের করতে হবে যে স্যার ই কি আমার ভারসাম্য বিন্দু না এফ আমার ভারসাম্য বিন্দু। একটু খেয়াল করো, দেখো ভারসাম্যের শর্তগুলো মনে আছে তো? দেখো ভারসাম্যের শর্ত, প্রয়োজনীয় শর্ত, ভারসাম্য বিন্দু এমসি আর এম আর সমান হবে, আর এমসি রেখার ঢাল এম আর রেখার ঢালের থেকে বেশি হবে। এটা হচ্ছে প্রয়োজনীয় এবং পর্যাপ্ত। এই দুইটা শর্ত ফুলফিল হলে তখন ওইখানে কি হয়, ওখানে একটা ফার্ম ওই বিন্দুতে ভারসাম্যে কি হয়, উপনীত হয়। ঠিক আছে? তাহলে এখন দেখো এই যে ই বিন্দুতে একটু তাকাও, প্রয়োজনীয় শর্তটা কি ছিল, এমসি এবং এম আর। প্রয়োজনীয় শর্তটা কি ছিল, এমসি, প্রয়োজনীয় শর্তটা কি ছিল, এমসি এবং এমসি এবং এম আরটা কি হবে, ই বিন্দুতে কি হবে, সমান হবে। দেখো যেহেতু এই যে পয়েন্টটা, এই যে পয়েন্ট, এই পয়েন্টে কি হয়েছে, এই পয়েন্টে ই পয়েন্টে দেখো যখন ছেদ করে উপরে গেছে, অবশ্যই ই পয়েন্টে এমসি আর এম আর সমান। তাহলে প্রথম কি হলো, প্রথম প্রয়োজনীয় শর্তটা কি হলো, এই বিন্দুতে মিট আপ হলো। প্রয়োজনীয় শর্তটা এই বিন্দুতে আমরা ফুলফিল করেছে, পূরণ করেছে। ঠিক আছে? এখন আসো, পর্যাপ্ত যে শর্ত রয়েছে সেই শর্তটা কি, এমসি রেখা, এই যে এমসি রেখা এম আর রেখাকে নিচ দিয়ে ছেদ করে উপরে উঠবে। দেখো আমি আবারও যাচ্ছি, ভালো করে দেখো, পর্যাপ্ত শর্ত কি বলেছে, ভারসাম্য বিন্দুতে এমসি রেখা এম আর রেখাকে নিচ দিয়ে ছেদ করে উপরে উঠবে। তার মানেটা কি, এই যে দেখো এই যে ভারসাম্য বিন্দু, এই বিন্দুতে এমসি রেখাকে কে এম আর রেখা, এমসি রেখা এম আর রেখাকে নিচ দিয়ে ছেদ করে উপরে উঠবে। দেখো নিচ দিয়ে ছেদ করে উপরে উঠছে কিনা, উঠছে। সো এমসি রেখা এম আর রেখাকে, এমসি রেখা এম আর রেখা তো এই যে বিশে আছে, এম আর রেখা লাল, তাহলে এম আর রেখা, এমসি রেখা এম আর রেখাকে নিচ দিয়ে ছেদ করে কি করতেছে, উপরে উঠতেছে। তার মানে কি, ই বিন্দুতে ভারসাম্যের উভয় শর্ত প্রতিপাদিত হচ্ছে। এখন কথা হচ্ছে যে স্যার আরেকটা কথা বলছিলেন যে এমসি রেখার ঢাল এম আর রেখার ঢালের থেকে বেশি হবে। এই যে দেখাও, যারা একটু, এই যে দেখো ভারসাম্য বিন্দুতে এমসি রেখা এম আর রেখাকে নিচ দিয়ে ছেদ করে উপরে উঠবে এবং ভারসাম্য বিন্দুতে এমসি রেখার ঢাল এম আর রেখার ঢালের থেকে কি হবে, বেশি হবে। এখন ঢাল সংক্রান্ত জিনিসগুলা তোমাদের সেকেন্ড চ্যাপ্টারে অলরেডি পড়িয়ে ফেলা হয়েছে, তারপর আমি একটু দেখাচ্ছি। ডান দিকে ঊর্ধ্বগামী সরল রেখার ঢালটা কি, ধনাত্মক। বারবার বলছি, ডান দিকে ঊর্ধ্বগামী সরল রেখার ঢাল ধনাত্মক। তাহলে এমসি রেখার ঢালটা কেমন হবে, এমসি রেখার ঢাল হবে ধনাত্মক। এই যে আমি সাইন দিয়ে দিচ্ছি, ঠিক আছে? আর এম আর রেখার ঢালটা দেখো, এম আর রেখা ভূমি অক্ষের সমান্তরাল সরল রেখা। সো ভূমি অক্ষের সমান্তরাল সরল রেখার ঢালটা কত, ঢালটা হলো 0। ঠিক আছে? সো কোনটা বড়, পজিটিভ বড় না 0 বড়? অবশ্যই পজিটিভ বড়। তো এমসি রেখার ঢাল এম আর রেখার ঢালের থেকে বেশি হলো কিনা দেখো, এমসি রেখা ডান দিকে ঊর্ধ্বগামী সরল রেখার ঢাল ধনাত্মক, আর এম আর রেখা যেহেতু ভূমি অক্ষের সমান্তরাল সরল রেখার ঢালটা হলো 0। সো এমসি রেখার ঢাল আমরা যে বলেছি, এমসি রেখার ঢাল হলো পজিটিভ
আর এমআর রেখার ঢালটা হলো 0। তাহলে দেখো বিষয়টা কি হয়ে গেল, কোনটা বড় হলো, এমসি রেখার ঢাল। ঠিক আছে, তার মানে কি ওই পি বিন্দুতে সরি ই বিন্দুতে ভারসাম্যের দুইটা শর্তেই কি হলো, প্রতিপাদিত হইলো। এতটুকু বুঝতেছো সবাই? বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো? আচ্ছা, তাহলে আমরা এখন কিভাবে মুনাফাটা ক্যালকুলেশন করব একটু খেয়াল করো। মুনাফা ক্যালকুলেশন করতে গেলে আমাদের মোট আয় থেকে মোট ব্যয় বাদ দিতে হবে। কি বলেছি, মোট আয় থেকে মোট ব্যয় বাদ দিতে হবে। মোট আয় কার সাপেক্ষে নির্ণয় করব? মোট আয় কার সাপেক্ষে নির্ণয় করব একটু খেয়াল করো তোমরা। মোট আয় আমরা নির্ণয় করব হচ্ছে এআর এর সাপেক্ষে। মোট ব্যয় আমরা নির্ণয় করব এসি এর সাপেক্ষে। বারবার বলছি, মোট আয় আমি এআর এর সাপেক্ষে নির্ণয় করব, আর মোট ব্যয় আমি নির্ণয় করব এসি এর সাপেক্ষে। এখন দেখো বিষয়টা, এখন দেখো যে আসলে বিষয়টা কি হচ্ছে। সো মোট আয় এআর কোন বিন্দুতে ছেদ করছে, ই বিন্দুতে। এআর কোন বিন্দুতে ছেদ করছে, ই বিন্দুতে। দাম নির্ধারিত হয়েছে 20 টাকা, পরিমাণ নির্ধারিত হচ্ছে 100 একক। সো দাম ইনটু পরিমাণ, পি ইনটু কিউ, পি ইনটু কিউ। দাম নির্ধারিত হচ্ছে ই বিন্দুর সাপেক্ষে। এদিকে টান দাও, টান দিলে কততে চলে আসছে 20। এ ভূমি বরাবর টান দাও, কততে চলে আসছে 100। সো পরিমাণ নির্ধারিত হয়েছে 100, দাম নির্ধারিত হয়েছে কি 20। সো দাম ইনটু পরিমাণ মানেটা কি, আমার আয়। 2 কেজি আলু 20 টাকা করে আমি কিনছি, সরি বিক্রি করছি। 2 কেজি আলু আমি 20 টাকা করে বিক্রি করছি। দাম কত 20। কয় কেজি আলু, 2 কেজি। তার মানে কতটুকু আমার আয় হলো, 20 দুগুণে 40। ঠিক একই ভাবে 20 ইনটু 100, 2000 টাকা হচ্ছে আমার আয়। 2000 টাকা হচ্ছে আমার আয়। 20 ইনটু 40, দাম কত ছিল 20, পরিমাণ 100। চলো 20 ইনটু 100, 2000। ক্লিয়ার? বুঝতে পেরেছো? এই একটা ঠিক করে বুঝো, বাকিগুলো এমনিতে বোঝা যাবে। ঠিক আছে? ঠিক একইভাবে এসি কার্ভ, এই যে এসি রেখাটা যেটা আমি দেখছি, এসি কার্ভ। এসি কার্ভ কোন বিন্দুতে ছেদ করছে? এসি কার্ভ কোন বিন্দুতে? এফ বিন্দু। এফ বিন্দুতে স্যার। এফ বিন্দুতে। এফ বিন্দুতে দাম কতটুকু নির্ধারিত হয়েছে? 16 টাকা। পরিমাণ কতটুকু নির্ধারিত 16 টাকা। হয়েছে? 100। সো মোট ব্যয় কি হবে? দাম ইনটু পরিমাণ, পি ইনটু কিউ, পি ইনটু কিউ। কার্সারটা দেখো আমি কোথায় নিয়েছি, পয়েন্ট লেজার, পি ইনটু কিউ। সো এফ বিন্দুতে দাম হচ্ছে 16, পরিমাণ হচ্ছে 100। সো পি ইনটু কিউ, 16 ইনটু 100, 16 ইনটু 100, 16 ইনটু 100, 1600। তার মানে কি 2000 থেকে 1600 বাদ দিলাম 400। এই 400 হচ্ছে আমাদের মুনাফা। কিন্তু এই যে মুনাফা 400, এটাকে বলা হয় অস্বাভাবিক মুনাফা বা অ্যাবনরমাল প্রফিট বা সুপার নরমাল প্রফিট। কেন, কারণটা কি এটা আমি বলবো। যখনই আয় এবং ব্যয় সমান হয়ে শূন্য থাকবে তখন সেটা হচ্ছে স্বাভাবিক মুনাফা, আর যখন পজিটিভ কিছু থাকবে সেটা হলো অস্বাভাবিক বা এক্সেস মুনাফা, এক্সেস প্রফিট বা সুপার নরমাল প্রফিট বা অ্যাবনরমাল প্রফিট বলে। এখন এতটুকু তোমরা সবাই বুঝেছো কিনা আমাকে নক দাও, তাহলে পরের গুলা খুব তাড়াতাড়ি বুঝে যাবে। আর এটা যদি না বুঝো পরের গুলা বুঝতে পারবে না। বলো, বোঝা গেছে? জি স্যার, বুঝে গেছে। আচ্ছা, ঠিক একইভাবে আমরা তো অস্বাভাবিক মুনাফা দেখলাম। অস্বাভাবিক কখন হবে? যখন ধনাত্মক কিছু থাকবে। ধনাত্মক 2, 3, 4, 5, 6, 7, 8, 1000, 2000, 1 লাখ, 2 লাখ ধনাত্মক থাকলেই সেটা কি হবে? অস্বাভাবিক মুনাফা বা অতিরিক্ত মুনাফা। আর যখন এখানে শূন্য চলে আসবে, 0 চলে আসবে, তখন স্বাভাবিক মুনাফা। ঠিক আছে, আমি পরেরটায় চলে যাচ্ছি, একটু দেখো। পরেরটায় চলে যাচ্ছি। আচ্ছা, স্বাভাবিক মুনাফা হওয়ার কি শর্তটা ছিল? একটু আগেরটায় আসো। দেখো, স্বাভাবিক মুনাফা হওয়ার কি শর্ত ছিল? স্বাভাবিক মুনাফা হওয়ার শর্ত ছিল পি সমান সমান এসি। এটার উপরে বেস করে আমি কি করব?
এটার উপরে বেস করে আমি কি করব, চিত্রটা আঁকবো। দাম কার সমান? দাম এভারেজ কস্টের সমান। তাপস ঘোষ, তুমি কিন্তু তোমার সেকশন দাও নাই, সেকশন দাও। দাম কার সমান? এভারেজ কস্টের সমান বা গড় ব্যয়ের সমান। এখন আসো আমরা চিত্রে চলে যাই। এই যে দেখো, দাম পূর্ণ প্রতিযোগিতা বাজারে দামটা ভূমি অক্ষের সমান্তরাল। এই যে ভূমি অক্ষের সমান্তরাল, ই বিন্দুতে দাম এবং এভারেজ কস্ট, ই বিন্দুতে দাম এবং এভারেজ কস্ট কোন বিন্দুতে সমান হয়েছে? ই বিন্দুতে দাম এবং এভারেজ কস্ট দুইটা কিন্তু সমান হয়েছে। সো আমরা চিত্র আঁকবো কিভাবে? ভূমি অক্ষের সমান্তরাল একটা সরল রেখা এঁকে এখান দিয়ে আমি এসিটা এইভাবে করে টানবো, এইভাবে করে আমরা সর্বনিম্ন বিন্দু ই করে লোকেট করে এসিটা টানবো। আর এসি এর সর্বনিম্ন যে বিন্দু থাকবে সেই বিন্দু দিয়ে কে যাবে? সেই বিন্দুতে এমসি যাবে। এখন এই যে ই একটা ভারসাম্য বিন্দু পেলাম, এই বিন্দুতে আমরা দেখব ভারসাম্যের উভয় শর্ত প্রতিপালিত হচ্ছে কিনা ই বিন্দুতে। এখন ভারসাম্যের শর্ত প্রতিপালিত হওয়ার প্রথম কথা, এমসি এমআর সমান হবে। প্রয়োজনীয় শর্ত, এমসি এমআর সমান হবে। দেখো তো ই বিন্দুতে এই যে এমআর, এই যে এমসি, এই বিন্দুতে সমান হয়েছে কিনা? অবশ্যই সমান। কেন? বিকজ এমআর এর নিচ দিয়ে এমসি যাচ্ছে আর ই বিন্দুতে দুইটা সমান হয়ে এরপরে উপরে চলে গেছে। আচ্ছা, তাহলে পর্যাপ্ত শর্ত কি? এমসি রেখা, এই যে এমসি রেখা এমআর রেখাকে নিচ দিয়ে ছেদ করে উপরে উঠবে। নিচ দিয়ে ছেদ করে উপরে উঠছে কিনা দেখো। হ্যাঁ, নিচ দিয়ে ছেদ করে উপরে উঠলে। আরেকটা যেটা বুঝাইছি, অর্থাৎ এমসি রেখার ঢাল এমআর রেখার ঢালের থেকে বেশি। যেহেতু এটা ডান দিকে ঊর্ধ্বগামী সরল রেখা, এর ঢাল কত? পজিটিভ। এর ঢাল কত? পজিটিভ। আর ভূমি অক্ষের সমান্তরাল সরল রেখা হচ্ছে এমআর, এর ঢাল কত হলো? 0। এর ঢাল কত? 0। তার মানে কি 0 বড় না পজিটিভ বড়? অবশ্যই পজিটিভ বড়। সো এমসি রেখার ঢাল এমআর রেখার ঢালের থেকে বেশি। এমসি রেখার ঢাল হলো পজিটিভ, এমআর রেখার ঢাল হচ্ছে 0। সো ই বিন্দুতে ভারসাম্যের উভয় শর্ত প্রতিপাদিত হয় বা প্রতিপালিত হয়। ক্লিয়ার কিনা? এখন আসো ওই একই ভাবে মুনাফাটা আমরা নির্ণয় করব। মুনাফাটা আমরা কিভাবে করব দেখো। মুনাফা নির্ণয় করে কার সাপেক্ষে? টোটাল রেভিনিউ কাউন্ট করা হচ্ছে এআর এর সাপেক্ষে, আর ব্যয় কাউন্ট হয় এসি এর সাপেক্ষে, ব্যয় কাউন্ট হয় এসি এর সাপেক্ষে। এখন আগে মুনাফা মানে কি? পি ইন্টু কিউ। এআর কোন বিন্দুতে ছেদ করছে? ই বিন্দুতে। দাম নির্ধারিত হচ্ছে 20, পরিমাণ নির্ধারিত হচ্ছে 100। দাম নির্ধারিত হয়েছে 20, পরিমাণ নির্ধারিত 100। তাহলে 20 ইন্টু 100 2000। এটা হচ্ছে আমার মোট আয়। ঠিক আছে? ঠিক একইভাবে এসি রেখা, এই যে এসি রেখা কোন বিন্দুতে ছেদ করেছে? ই বিন্দুতে। দাম নির্ধারিত হয়েছে 20, পরিমাণ নির্ধারিত হয়েছে 100। এসি রেখার সাপেক্ষে ব্যয় আর এআর রেখার সাপেক্ষে আয়। সো মোট ব্যয় হবে দাম ইন্টু পরিমাণ। দাম কত? এসি রেখা কোন বিন্দুতে ছেদ করেছে? ই বিন্দুতে। দাম কত? 20। এই যে 20 লিখলাম। ই বিন্দুর নিচের দিকে গেলে কত হয়? পরিমাণ 100। এই যে 100 লিখলাম। ঠিক আছে? সো 20 ইন্টু 100 2000। সো 2000 আয়, 2000 ব্যয়, 0। এটাকে বলা হচ্ছে স্বাভাবিক মুনাফা। ঠিক আছে? এটাকে বলা হয় কি? স্বাভাবিক মুনাফা। এখন কথা হচ্ছে যে স্যার এটা কেন স্বাভাবিক মুনাফা হলো? তাই না? 0 হলে তো কোনো মুনাফাই থাকে না। স্বাভাবিক হয় কেন? কিভাবে? একটু খেয়াল করো। একটা প্রতিষ্ঠান চালাতে গেলে তোমার আয়ের থেকে কোম্পানির সব খরচ বিয়ার করতে হয়। পানি, বিদ্যুৎ, গ্যাস, কারেন্ট, পার্মানেন্ট এমপ্লয়ির বেতন দিতে হয়। অন্যান্য যে অবকাঠামোগত খরচ, সব মেশিনারি এক্সপেন্সেস, ইউটিলিটি এক্সপেন্সেস, ডেপ্রিসিয়েশন এক্সপেন্স সব দিতে হয়। তো দেওয়ার পরে তার যদি শূন্য থাকে তখন বোঝা যায় যে এটা আমার স্বাভাবিক মুনাফা, আমার অতিরিক্ত আয় হয়েছে, আয়ের থেকে খরচগুলো আমি বাদ দিয়েছি। বাদ দিয়ে 0 থাকলেও তখন সেটাকে কি বলা হয়? স্বাভাবিক মুনাফা। বুঝতে পেরেছো? বোঝা গেছে? নক দাও।
হ্যাঁ, সৈকত ইসলাম। সৈকত কি হয়েছে বলো? মাইক ওপেন আছে, বলো। স্বাভাবিক মুনাফার ক্ষেত্রে কি স্যার দাম একটাই থাকবে নির্ধারিত, যেমন 20 টাকা? হ্যাঁ, দাম একটাই থাকবে স্বাভাবিক মুনাফার ক্ষেত্রে, এবং স্বাভাবিক মুনাফার ক্ষেত্রে দাম এসি এর সমান হবে। পি সমান সমান এ সি, পি সমান সমান এসি হবে। পি সমান সমান এসি হলে কি হবে স্বাভাবিক মুনাফা? এই যে দেখো, এই যে দাম, এই যে এসি এর সমান এই বিন্দুতে। সো স্বাভাবিক মুনাফার ক্ষেত্রে দাম এবং এসি হবে এবং একটাই দাম থাকবে। ঠিক আছে, তাহলে বুঝতে পেরেছো? আমি পরের চিত্রে চলে যাচ্ছি। ঠিক আছে, আচ্ছা এখন আসো ক্ষতি। ক্ষতিতে কি হয় একটু দেখো, আগে দেখো ক্ষতিতে আমরা দেখেছি পি ছোট হবে পি লেস দেন এসি। ক্ষতি হলে পি লেস দেন এসি, তার মানে কি দামটা এসি এর থেকে কম, তাহলে বড় কে, এসিটা বেশি। তাহলে আসো বড় কে, এসি বেশি, তার মানে এসি দামের উপরে দিয়ে যাবে। একটু খেয়াল করো, এই যে দেখো, এই যে দেখো দাম তো নির্ধারিত হয়েছে এই যে 20 টাকায়। পি সমান সমান এ আর সমান সমান এম আর, যেহেতু পি লেস দেন এ সি, তাহলে বড় কে, প্রতি শর্ত হচ্ছে পি এসি এর থেকে ছোট হবে, তার মানে এসি বড় হবে। সো এসি বড় হতে গেলে এখান থেকে আমি এভাবে টানবো, টেনে এইভাবে টানবো, টেনে এদিক দিয়ে আমি এসি কাপটা নিলাম। এসি এর যে সর্বনিম্ন বিন্দু আছে, এই সর্বনিম্ন বিন্দু দিয়ে কে যাবে, এমসি যাবে। এখন আমাদের ভারসাম্য কয়টা বিন্দু পেলাম? দুইটা বিন্দু। ভারসাম্য কোনটা, ই না এফ? অবশ্যই ই। কেন? ভারসাম্যের শর্ত হচ্ছে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে একটি ফার্ম ভারসাম্যে উপনীত হয় যখন এমসি সমান সমান এমআর। এই যে এমসি আর এমআরটা যখন সমান হয়, দেখো ই বিন্দুতে এমসি এবং এমআর সমান হয়েছে। আরেকটা শর্ত, পর্যাপ্ত শর্ত হচ্ছে কি, এমসি এমআর রেখাকে নিচ দিয়ে ছেদ করে উপরে উঠবে। এই যে দেখো, এই এমসি রেখা, এই যে 20 হলো এমআর রেখা, এই রেখাকে নিচ দিয়ে ছেদ করে করে উপরে উঠছে। সো আমাদের ভারসাম্য বিন্দু আগে জানতে হবে কোনটা, ই হলো আমাদের ভারসাম্য বিন্দু। এখন আসো আমি আয় ব্যয় হিসাব করি। আয় কাউন্ট করা হয় কার সাপেক্ষে? আয় এআর এর সাপেক্ষে, ব্যয় এসি এর সাপেক্ষে। ঠিক আছে, এখন এ আর কোন বিন্দুতে ছেদ করেছে? ই বিন্দুতে। দাম কত? 20, পরিমাণ কত? 100। তাহলে মোট আয় দাম ইনটু পরিমাণ, 20 ইনটু 100, 20 আর 100 গুণ করলে কত হচ্ছে? 2000। ক্লিয়ার? ঠিক একই ভাবে ব্যয় নির্ণয় করা হয় কার সাপেক্ষে? এসি এর সাপেক্ষে। এসি কোন বিন্দুতে ছেদ করেছে? এফ বিন্দুতে। দাম কত? 25, পরিমাণ কত? 100। দাম কত? 25, পরিমাণ কত? 100। তাহলে মোট ব্যয় দাম ইনটু পরিমাণ, 25 ইনটু 100, 2500। তার মানে কি আমার আয় হচ্ছে 2000, ব্যয় হচ্ছে 2500, মাইনাস যে 500 আছে ঋণাত্মক মুনাফা, এটাকে বলা হচ্ছে ক্ষতি। ঠিক আছে, এটাকে বলা হচ্ছে ক্ষতি। এখন কারো কোনো জায়গায় কোশ্চেন অবশ্যই থাকা স্বাভাবিক, কোশ্চেন না থাকায় অস্বাভাবিক। কোশ্চেন করো, কোশ্চেন করে বুঝে নাও। কারো কোনো জায়গায় সমস্যা থাকলে কোশ্চেন করে বুঝে নাও। আর 1.5 মিনিট মতো আছে, বলো। তোমাদের কোনো জায়গায় যদি বুঝতে সমস্যা থাকলে আমাকে বলো। আছে? এই যে এম আর ইজ ইকুয়াল টু এ আর ইজ ইকুয়াল টু পি, এটা কি একটু বলবেন? আচ্ছা, পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে দাম, একটা ফার্ম দাম গ্রহীতা হিসেবে কাজ করে এবং ওই বাজারে দামটা কি হয়? দামটা হয় এভারেজ রেভিনিউর সমান, মানে গড় আয়ের সমান আর প্রান্তিক আয়ের সমান। এটা তোমরা উৎপাদন চ্যাপ্টারে যে স্যার পড়িয়েছে সেই স্যার তোমাদেরকে এটা দেখিয়েছেন। পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে দাম, এভারেজ রেভিনিউ, মার্জিনাল রেভিনিউ, গড় আয় এবং প্রান্তিক আয় সমান। সেই জন্য পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে দাম রেখা ভূমি অক্ষের সমান্তরাল হয়। ক্লিয়ার? এতটুকু মনে রাখো চিত্রের জন্য। আর আর কারো কোনো জায়গায় সমস্যা আছে? বুঝতে পেরেছো ক্যালকুলেশন গুলো? অতিরিক্ত শর্তের উপর নির্ভর করে কিন্তু তোমাদেরকে কি করতে হবে, চিত্রটা আঁকতে হবে।
আরেকটা ঠিক ছিল আছে? না স্যার 4 নাম্বারে যেটা স্যার ওই যে ক্ষতি করার পরও স্যার উৎপাদন হ্যাঁ করতে হয় ওইটা ওটা আজকে পরিচিত। লেকচারে বুঝাবো না, মাথা গরম হয়ে